ক্যাপশন দেওয়া আছে, সেখানে বুঝতে পেরেছেন যে আজকে আমরা বর্ণমালা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কিছু অংশ লেখা আছে, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই টপিকস গুলো আমাদের আসবে, আমাদের পরবর্তীতে সময় নষ্ট না হয় তাই আমি এই কাজটুকু করে রেখেছি আর কি। তো আমরা প্রথমে বর্ণমালা এই ব্যাপারটা ক্লিয়ার হব, খুব বেশি সময় লাগবে না। তো বর্ণমালা, আপনাদের কাছে এখন প্রশ্ন যে আমাদের বাংলায় মোট বর্ণ কয়টা? তো আমাদের বাংলায় মোট বর্ণ, আজকে আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে আমাদের বাংলায় আছে মোট 50টা বর্ণ, ঠিক আছে? তো মোট 50টা বর্ণের মধ্যে স্বরবর্ণ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 11টা, আমরা এখানে লিখে রেখেছি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে আরো 39টা। টোটাল কয়টা? টোটাল হচ্ছে আমাদের 50টা বর্ণ, ঠিক আছে? তো এই যে 50টা বর্ণ, ভালো কথা, কিন্তু আমাদের যদি প্রশ্ন করা হয় যে বর্ণমালা কয়টা, তাহলে আপনারা কি বলবেন? একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের বর্ণমালা কয়টা। এটা যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে আপনারা কয়টা বলবেন, যে আমাদের বর্ণমালা কয়টা, ঠিক আছে? তো এটা আপনারা কি করে বলবেন যে আমাদের বর্ণমালা কয়টা, সেটা যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের বর্ণমালা কয়টা, তখন কি বলবেন? একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের বর্ণমালা কয়টা। সেটা যদি বলা হয় বর্ণমালা, খায়রুল ইসলাম লিখেছেন 1টি। আচ্ছা, আর কেউ জানাবেন? আসসালামু আলাইকুম, আপনার পড়ানোর কৌশল দেখে আপনি মুগ্ধ, ক্লাস শেষ হওয়ার আগে যদি পিডিএফ গুলো দিতেন। আচ্ছা, ইনশাল্লাহ দিয়ে দিব ভাইয়া, সবগুলো আজকের ক্লাসের পরে যে পিডিএফ গুলো বাকি আছে দিয়ে দিব। আচ্ছা, অনেকে নাকি বলছেন যে কি করে বলবেন যে আমাদের বর্ণমালা কয়টা, সেটা যদি আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আছে। বর্ণমালা কয়টা? আচ্ছা, অনেকে নাকি বলছেন যে কি করে। আচ্ছা, তো ঠিক আছে, তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমাদের বর্ণমালা, যেটা আমরা বলবো যে আমাদের বর্ণমালা হচ্ছে 1টি। বর্ণমালা কি? 1টি। তো ভালো কথা, বর্ণমালা 1টি কি করে হলো? আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এই টোটাল সবগুলো একত্রিত করে, সবগুলো 50টা বর্ণ একত্রিত করে কি আমাদের বর্ণমালা। আমাদের বর্ণমালা কয়টা? তাহলে 1টা। যেমন মনে করেন আপনার কাছে 50টা ফুল আছে, 50টা ফুলের আপনি মালা বানালেন, মালা একটা বানালেন। এইভাবে আমাদের সবগুলো স্বরবর্ণ, সবগুলো ব্যঞ্জন বর্ণ, মোট 50টা বর্ণ নিয়ে একটা মালা, সেটা হচ্ছে আমাদের বর্ণমালা। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বর্ণমালা কয়টি, তাহলে আমরা উত্তর করব 1টি। এখন আমাদের পরের প্রশ্নে আমরা চলে যাব, যে আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বাংলা বর্ণমালা, এই বাংলা বর্ণমালা যদি জনক বা স্থপতি বলা হয়, তাহলে আমরা কাকে বলবো? আমাদের বাংলা বর্ণমালার জনককে কারো জানা আছে কিনা? আমাদের বাংলা বর্ণমালার জনককে, এটা একটু জানাবেন, ঠিক আছে? আমরা স্বরবর্ণ সম্পর্কে জানবো, তবে এটা একটু বলেন যে বাংলা বর্ণমালার জনককে। যদি প্রশ্ন করা হয় যে বাংলা বর্ণমালার জনককে, কেউ পারেন কিনা একটু দেখবো। আমাদের বাংলা বর্ণমালার জনক কে, যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আপনারা কি করবেন, মানে কি উত্তর করবেন? আচ্ছা, দেরি হচ্ছে, আমি বলে দিই। আমাদের বাংলা বর্ণমালার জনক বা স্থপতি, বা যদি বলা হয় আবিষ্কারক, কি বলা হয়? জনক, স্থপতি বা আবিষ্কারক বলা হয়। তাহলে আমরা বলবো চার্লস, কি বলবো? চার্লস উইলকিন্স, ঠিক আছে? আমরা কি বলবো? চার্লস উইলকিন্স। তাহলে আমাদের বাংলা বর্ণমালার জনককে চার্লস উইলকিন্স। তো বর্ণমালা হচ্ছে আমাদের, বর্ণমালা হচ্ছে কাদের? আমাদের বাংলার, কিন্তু সেই বর্ণমালার জনক একজন ব্রিটিশ। এটা কিভাবে সম্ভব হলো? বর্ণমালা আমাদের, ঠিক আছে, বর্ণমালা আমাদের, কিন্তু সেটার জনক একজন ব্রিটিশ। এটা কিভাবে সম্ভব হলো? যে আমাদের বাংলা, তো আমাদের বাংলা নিয়ে তো আমরাই গবেষণা করব, আমাদেরই কারো জনক হওয়া উচিত ছিল, তাই না? আমাদের দেশীয় কারো জনক হওয়া উচিত ছিল, কিন্তু এটা না হয়ে গেল কে? আমাদের এই ইসের বর্ণমালার জনক হলো চার্লস উইলকিন্স। তো এটা কিভাবে আসলে হয়েছে? তো চার্লস উইলকিন্স আসলে কিভাবে বাংলা বর্ণমালার জনক হলেন? সেখানে চার্লস উইলকিন্স আমাদের প্রাচীন যে লিপির ব্যাপারে একটু বলি। আপনারা জানেন অনেকেই যে আমাদের বাংলা এসেছে ব্রাহ্মী লিপি থেকে। কি লিপি থেকে? বাংলা এসেছে ব্রাহ্মী লিপি থেকে, ঠিক আছে? ব্রাহ্মী লিপি থেকে কি এসেছে? বাংলা এসেছে
ব্রাহ্মী লিপি থেকে, ঠিক আছে? এটাকে অনেকে ব্রাক্ষী উচ্চারণ করেন, কিন্তু এটা হবে ব্রাহ্মী লিপি, ঠিক আছে? তো আমাদের বাংলা এসেছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। তো আগে এই ব্রাহ্মী লিপি এটা তো ছিল, তারপরেও পালি লিপি ছিল, অশোকের শিলালিপি ছিল, এরকম বিভিন্ন লিপির মধ্য থেকে আমাদের এই বাংলা বর্ণগুলোকে খুঁজে বের করেছেন বা বাংলার জন্য বর্ণগুলো আলাদা করেছেন। আগে থেকেই ছিল, ঠিক আছে? এটা কিন্তু কে সৃষ্টি করেননি? এই চার্লস উইলকিন্স সৃষ্টি করেননি, ঠিক আছে? আগে থেকেই ছিল ব্রাহ্মী লিপির মধ্যে আমাদের অসমিয়া, হিন্দি, এই যে বর্ণগুলো, এই ভাষার যে বর্ণগুলো সেগুলোও ছিল, বাংলা ভাষার বর্ণগুলোও ছিল। চার্লস উইলকিন্স উনি জাস্ট কি করলেন? বাংলার বর্ণমালাগুলো, মানে বাংলার বর্ণমালার যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে তিনি পৃথক করে নিলেন, আলাদা আলাদা করে নিলেন, ঠিক আছে? আলাদা করে তিনি বাংলার গুলো সেখান থেকে ছেঁকে নিলেন, এরকম বলতে পারি। তো এজন্যই আসলে সেটা কিন্তু চার্লস উইলকিন্স কি করেননি? আবিষ্কার, সৃষ্টি বা সৃজন এরকম আমরা বলছি, কিন্তু সেটা আসলে তার তৈরি না। তিনি কি করছেন? জাস্ট তিনি সেখান থেকে ফাইন্ড আউট করে বাংলার গুলো জাস্ট আলাদা করেছেন, ঠিক আছে? তো তার সম্মানার্থে বলা হয় যে বাংলা যে বর্ণমালা সেটা জনক বা স্থপতি বা আবিষ্কারক যেটাই বলি না কেন, সেটা আমরা কি বলবো? চার্লস উইলকিন্স বলবো। জনক বলি বা স্থপতি বলি বা আবিষ্কারক বলি, সেটা হচ্ছে কে? চার্লস উইলকিন্স। আচ্ছা, উচ্চারণে ব্রাহ্মী না ভাইয়া? হ্যাঁ, আপনি কি বলেন? আপনি কি বলেন যে ব্রাহ্মণ? হ্যাঁ, ব্রাহ্মণ না, ব্রাহ্মণ, ম হ হবে। হ্যাঁ, ম হ হবে। উচ্চারণটা কিরকম হবে? এই যুক্ত বর্ণটা আসলে কি? হ প্লাস ম, হ প্লাস ম, ঠিক আছে? কিন্তু উচ্চারণে কি হয়ে যাবে? ম প্লাস হ হবে, ঠিক আছে? এটা ব্রাহ্মী না, এটা হচ্ছে হ প্লাস ম যুক্ত যে বর্ণটা সেটাতে ছিল হ প্লাস ম, কিন্তু এটা হয়ে যাবে ম প্লাস হ। আগে ম আসবে, পরে হ আসবে। যেমন মনে করেন চিহ্ন, ঠিক আছে? এখানে হ প্লাস ন আছে, হ প্লাস ন আছে, তাই তো? কিন্তু উচ্চারণে হয়ে যাবে ন প্লাস হ। দেখেন উচ্চারণটা কিরকম হবে? চিহ্ন হো, এরকম উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ, তো ব্রাহ্মী না, এটা বলবেন ব্রাহ্মী। ওকে, তো ঠিক আছে। তো ব্রাহ্মী লিপি থেকে কি করলেন চার্লস উইলকিন্স? সেগুলোকে, বাংলার গুলোকে পৃথক করে নিলেন বা বাংলার গুলোকে আলাদা করে নিলেন। আজকে আমি লেট, আচ্ছা আমাদের আজকের ক্লাসটাও লেট হয়েছে 5 মিনিট মতো, খুব বেশি লেট হননি। আর আপনি যেটুকু মিস করবেন সেইটুকু পরে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, এই উচ্চারণটা আমরা জানলাম যে এটা ব্রাহ্মী লিপি হবে। এখন এই ব্রাহ্মী শব্দটার আসলে অর্থটা কি? এই ব্রাহ্মী হচ্ছে বাম সম্পর্কিত। ব্রাহ্মী শব্দটার অর্থ কি? বাম সম্পর্কিত। আমরা আমাদের এই ইগুলো, আমরা আমাদের এই লেখা আমরা লিখছি কিন্তু বাম পাশ থেকে। তো বাম পাশ থেকে লেখা হয়, তার জন্য এটাকে কি বলা হয়? ব্রাহ্মী বা বাম সম্পর্কিত। কি বলা হয়? ব্রাহ্মী বা বাম সম্পর্কিত। এই যে আমাদের বাম পাশ থেকে লেখা হয়, এই যে আমি তোমাকে ভালোবাসি, আমরা কি অ্যারাবিয়ান স্টাইলে লিখি বা উর্দু স্টাইলে ডান থেকে বামে কি লিখি? ডান থেকে বামে লিখি না, আমরা কি থেকে লিখি? বাম থেকে ডানে লিখি। তো এই ব্রাহ্মী শব্দটা এসেছে কি? বাম সম্পর্কিত। আমাদের যে লেখা, হ্যাঁ, হিন্দি যেই লেখা, অসমিয়া যেই লেখা, এই লেখাগুলো ব্রাহ্মী লিপি থেকে এসেছে। এগুলো দেখবেন বাম পাশ থেকে হয়, তার জন্য এটাকে বলা হয় কি লিপি? ব্রাহ্মী লিপি। আমাদের বাংলাকে কি লিপি বলা হয়? ব্রাহ্মী লিপি বলা হয়। আর যেগুলো ডান পাশ থেকে লেখা হয়, যেমন কি বললাম, উর্দু, হ্যাঁ, আরবি, ফার্সি, যেগুলো এরকম কিছু আছে যেগুলো কি করি আমরা? ডান পাশ থেকে লিখি। তো ডান পাশ থেকে লেখা হয়, তার জন্য সেগুলোকে বলা হয় খরষ্টি লিপি, ঠিক আছে? ডান পাশে থেকে যে লিপিগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় খরষ্টি। কিন্তু আমাদের কি খরষ্টি? আমাদের হচ্ছে কি? ব্রাহ্মী। আমাদের হচ্ছে ব্রাহ্মী। আর যেগুলো ডান পাশ থেকে লেখা হয় সেগুলো হচ্ছে খরষ্টি লিপি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এই যে ব্রাহ্মী লিপি জানলাম, ঠিক আছে? আমাদের বাংলা ব্রাহ্মী লিপি থেকে কি করেছিলেন? এই যে চার্লস উইলকিন্স, তিনি একটু আলাদা বা পৃথক করে নিয়েছিলেন। তার সম্মানার্থে সেটাকে কি বলা হয়? যে আমাদের বাংলা বর্ণমালার আবিষ্কারক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে বলা হয়। তো আচ্ছা, তো যদি বলা হয় বাংলা বর্ণমালা আবিষ্কারক তো গেল চার্লস উইলকিন্স, যদি বলা হয় প্রথম খোদাইকারীকে, তাহলে কি বলবো? বাংলা বর্ণমালা প্রথম খোদাইকারীকে, তাহলে আমরা কি বলবো? ঠিক আছে, এখানে কিছু অংশ মুছে গেছে, আমি সেগুলো আবার লিখে ফেলবো, প্রবলেম নেই। তো বাংলা বর্ণমালা প্রথম খোদাইকারী, এরকম যদি বলা হয় একটা প্রশ্ন, মানে বাংলা বর্ণমালাগুলোকে প্রথমে কে খোদাই করেছিলেন? কে প্রথমে সেগুলোকে কাঠে, হ্যাঁ, কি করেছিলেন?
আহ, লিখেছিলেন, ঠিক আছে, খোদাই করে লিখেছিলেন। তো খোদাইকারী যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? পঞ্চানন, কি বলবো? পঞ্চানন কর্মকার, কর্মকার, ঠিক আছে। তো বাংলা বর্ণমালার আবিষ্কারক বা স্থপতি, হ্যাঁ, বা জনক বলা হবে কাকে? চার্লস উইলকিন্সকে। কিন্তু খোদাইকারীকে, হ্যাঁ, প্রথম সেগুলো কে খোদাই করেছিলেন? পঞ্চানন কর্মকার, ঠিক আছে। স্যার আপনার ক্লাসগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারবো? ডাউনলোড করে নিতে পারবেন ভাইয়া, কিন্তু সেগুলো শুধু ফেয়ার ইউজ করবেন। দেখেন আপনি একা ভর্তি হয়েছেন, আপনি একাই তো দেখবেন, ঠিক আছে। আর সেই ভিডিওগুলো ডাউনলোড করে যদি আপনি অন্য কোথাও শেয়ার করে দেন বা অন্য ভাই ব্রাদার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করেন, তাহলে এটা কিন্তু আর্থিক ভাবে আমার সাথে প্রতারণা করা হলো। আর এটা আর কি কি আমানতের খেয়ানত হলো আপনাদের, ঠিক আছে। তো এরকমটা করবেন না। অবশ্যই ডাউনলোড করে, আপনারা যদি চান তো আপনারা ডাউনলোড করে সেটা কি করতে পারবেন? অবশ্যই দেখতে পারবেন নিজেরা, অবশ্যই, ঠিক আছে। সেটা কারা দেখবেন? নিজেদের যদি দেখার থাকে তাহলে সেটা দেখবেন, ঠিক আছে। তো আমরা কি বললাম? বাংলা যে বর্ণমালা সেটার খোদাইকারী হচ্ছে এই পঞ্চানন কর্মকার, ঠিক আছে। তো এখানে আমাদের আর একটা জিনিস জানা লাগবে, যে পঞ্চানন কর্মকার তিনি বাঙালি, কিন্তু কে? আমাদের এই চার্লস উইলকিন্স, তিনি কিন্তু একজন ব্রিটিশ নাগরিক, সেই হিসেবেও তিনি কি বাংলার জনক বলা হয় তাকে। আচ্ছা, যাই হোক। তো বাংলা, এই যে ব্রাহ্মী লিপি বলেছিলাম, কিন্তু আমাদের কিন্তু শুধু ব্রাহ্মী বলে না, ব্রাহ্মী কি বলে? কুটিল বলে। বাংলাকে কুটিল বর্ণ বলা হয়। ব্রাহ্মী কুটিল শাখা থেকে এসেছে। তো কুটিল কেন? কুটিল এজন্যই, দেখেন আমরা এটাকে লিখলাম কি? ও লিখলাম, ও, ঠিক আছে। কিন্তু এর উপর যদি একটা মাত্রা দিয়ে দিই তাহলে এটা কি হয়ে গেল? তয়ে তয়ে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তয়ে তয়ে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তো এই যে এরকম হয়ে যাচ্ছে, যখন আমরা মনে করেন এ লিখছি, এ, এটা এ স্বরবর্ণ, কিন্তু এরকম যখন লিখছি তখন এটা কি হয়ে গেল? তয়ের ফলা। এই যে একটু জটিল বা একটু কঠিন, এই ব্যাপারগুলো, তার জন্য, বা এটা কি সহজবোধ্য না, একই জিনিস কিন্তু একটা মাত্রা থাকার কারণে কি দেখা যাচ্ছে ও এর মতো, কিন্তু এটাকে আমরা বলবো কি? তয়ে ত, ঠিক আছে। আবার এটাকে বলছি কি? এ, কিন্তু এটা আবার তয়ের ফলা, ঠিক আছে। এটা ও এর মতো দেখা যাচ্ছে কিন্তু তয়ে ত হয়ে যাচ্ছে। এজন্য বাংলা ব্রাহ্মীর কোন অংশ থেকে এসেছে? কুটিল। তার জন্য বাংলাকে বলা হয় কি? কুটিল। ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার আর কি উদ্ভব, ঠিক আছে। তো আমরা খোদাইকারীর নাম জানলাম, এবং আমরা বাংলা বর্ণমালা কে প্রথম কি করেছেন? আবিষ্কার করেছেন, বা জনক কে, সেটা আমরা জানলাম। তো এবার আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। দেখেন আমাদের বর্ণমালায় 50টা বর্ণ আছে। তো 50টা বর্ণের মধ্যে স্বরবর্ণ 11টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো স্বরবর্ণের আবার আমরা কি করতে পারবো? প্রকারভেদ করতে পারবো। স্বরবর্ণের কি করতে পারবো? আমরা প্রকারভেদ করতে পারবো। তো স্বরবর্ণের প্রকারভেদ আমরা 3টা বেসিসে করতে পারি। স্বরবর্ণের প্রকারভেদ আমরা কয়টা বেসিসে করতে পারি? প্রথম আমরা দেখেন স্বরবর্ণ তো 11টা দেখতে পাচ্ছেন। এই 11টা স্বরবর্ণের প্রকারভেদ 3টা জিনিসের উপর ভিত্তি করে, বা 3টা জিনিসের বেসিসে করা হয়। প্রথমটা হচ্ছে মাত্রা অনুসারে। আপনাদের সবাইকে বলতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন যে মাত্রা অনুসারে স্বরবর্ণ অর্ধমাত্রার কয়টা, পূর্ণমাত্রার কয়টা, আর মাত্রাহীন কয়টা। তাহলে এই যে মাত্রা অনুসারে পূর্ণমাত্রার কয়টা, এটা আপনাদেরকে বলতে হবে। অর্ধমাত্রার কয়টা, এটা বলতে হবে। এবং মাত্রাহীন কয়টা, এটা বলতে হবে। আপনারা তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে একটু করবেন আপনারা। পূর্ণ যেটা হবে, অর্ধ যেটা হবে, আর মাত্রাহীন যেটা হবে, ঠিক আছে। মাত্রাহীন, অর্ধ মাত্রা কয়টা হবে, পূর্ণ মাত্রা কয়টা হবে, আর মাত্রাহীন বর্ণ কয়টা হবে। এটা একজন দেখে একটু কমেন্ট করে জানান তো, এখানে দেখে বুঝতে পারেন কিনা যে বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টা, ঠিক আছে, পূর্ণ মাত্রার বর্ণ কয়টা, আর মাত্রাহীন বর্ণ যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে কয়টা বলবেন? 32, 8, 10, 32, 8, 10। কামরুন নাহার, কামরুন নাহার কোথায় আছে? ক্লাসে আছে নাকি অন্য কোথাও আছে? কামরুন নাহার, আমরা তো পুরো বর্ণমালার 50টা বর্ণকে কি বলছি না, যে 50টা বর্ণর কথা বলছি না। আচ্ছা, মুসলিমা তাবাসসুম বলছে 6, 1, 10, 6 না, সরি, 6, 1, 4। মুসলিমা তাবাসসুম বলছে 6, 1, 4। তাহলে পূর্ণ কয়টা? মুসলিমা তাবাসসুম বলছে দেখেন কয়টা? 6টা। 6টা পূর্ণ মাত্রার, আর অর্ধমাত্রার 1টা, আর মাত্রাহীন হচ্ছে 10টা। তো এটা কিভাবে দেখেন? এই যে অ থেকে,
এই যে রি এর আগ পর্যন্ত কয়টা, 1 2 3 4 5 6, এগুলোতে দেখেন পূর্ণ মাত্রা আছে। অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও। কিন্তু অ থেকে এই যে দীর্ঘ উ পর্যন্ত কি সবগুলোর উপরে দেখেন পূর্ণ মাত্রা আছে। তাই আমাদের পূর্ণ মাত্রার বর্ণ কয়টা হলো? 6টা। ঠিক আছে, এবং আমাদের মাত্রা নেই। কোন বর্ণটাতে মাত্রা নেই? যে এই 4টাতে দেখেন মাত্রা নেই। ঠিক আছে, মাত্রা নেই, তার জন্য মাত্রাহীন কয়টা? আমাদের মাত্রাহীন এখানে 10 লিখে ফেলেছি আমি ভুল করে, 4টা। ঠিক আছে, যাই হোক। আর এখানে অর্ধমাত্রার এই যে দেখেন এই রি এর ওপর কিন্তু মাত্রা আছে, কিন্তু মাত্রাটা কতটুকু আছে? এই যে আধা আছে, এই পর্যন্ত মাত্রা নেই, এখানে একটু আধা আছে। তাহলে আমাদের এই যে অর্ধমাত্রার বর্ণ কয়টা? একটা, মাত্রাহীন বর্ণ 4টা, স্বরবর্ণ আর কি। ঠিক আছে, আর পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে 6টা। তো অনেকেই কমেন্ট করেছেন পরে, মুক্ত শার্লক, মামুন, শামসুন নাহার, প্রিয়তা পাল, আচ্ছা, জেবিন ভুইয়া, আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, ধন্যবাদ সবাইকে। তো আমাদের মাত্রার অনুসারে আশা করি আপনারা এই ক্লাসটা বুঝলেন যে মাত্রার অনুসারে আমাদের বর্ণ কত প্রকার? 3 প্রকার, পূর্ণ মাত্রার, অর্ধমাত্রার আর মাত্রাহীন বর্ণ। মাত্রার অনুসারে কিন্তু আমাদের প্রকার করা যায়। তো মাত্রা এই অংশটুকু আমরা মুছে ফেললাম। ঠিক আছে, মাত্রার অংশটুকু আমরা মুছে ফেললাম। এবার আমরা উচ্চারণ অনুসারে, ঠিক আছে, উচ্চারণ অনুসারে এই যে আমাদের সেকেন্ড যেটার বেসিসে আমরা ভিত্তি করে স্বরবর্ণকে ভাগ করব সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণের উপর বেসিসে আমরা কিন্তু এটাকে 2টা ভাগে ভাগ করতে পারবো, হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর, হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর কয়টা ভাগে ভাগ করতে পারবো আমরা? আরো 2টা ভাগে ভাগ করতে পারবো। কোন বেসিসে? উচ্চারণের বেসিসে আমরা হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। আচ্ছা, 10টি মাত্রাহীন বর্ণ হবে 50টি বর্ণের জন্য। হ্যাঁ, আমরা যখন ব্যঞ্জন বর্ণ যখন পড়ে ফেলবো তখন সেগুলো আমরা জানবো। আচ্ছা, সাংওয়াত মারাক তিনি বলছেন পূর্ণ মাত্রা কি? পূর্ণ মাত্রা তেমন কিছু না ভাইয়া, মাত্রা হচ্ছে এই যে দাগটা উপরে আমরা যেই দাগটা দিই সেটা হচ্ছে মাত্রা। যার উপর পূর্ণাঙ্গ ভাবে আছে সেটা হচ্ছে পূর্ণ মাত্রা, আর যার উপর কি টোটালি নেই সে হচ্ছে মাত্রাহীন, আর যার উপর আধা আছে সে হচ্ছে অর্ধমাত্রা। ঠিক আছে। ও আচ্ছা, প্রিয়তা পাল না, প্রিয়তা পারুল, দুঃখিত। আচ্ছা, একটু দূরে তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, এখানে বলছে আচ্ছা ডাউনলোড হলে তো অনেক উপকার হতো। ডাউনলোড কিভাবে করে সেটা আপনারা একটু জেনে নেবেন, কিন্তু ডাউনলোড করে সেটা ফেয়ার ইউজ করবেন। ঠিক আছে, যাই হোক। তো আমরা এবার উচ্চারণের উপর ভিত্তি করে আমরা আরো 2টা শ্রেণীতে ভাগ করব, একটা হচ্ছে হ্রস্ব স্বর আর একটা দীর্ঘ স্বর। তো আমরা বেশ কিছু জিনিস আমরা পড়ার সময়ই বলি, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ। তো এখান থেকেই তো আমরা কি একটা ধারণা পাই, ঠিক আছে, যে কোনগুলো হ্রস্ব স্বর কোনগুলো দীর্ঘ স্বর। তো এটা আমরা সবাই ছোটবেলা আর কি কম বেশি পড়েছি এবং জানি যে কোনগুলো হ্রস্ব কোনগুলো দীর্ঘ। তো দেখেন আমরা এটাকে কি বলি? রস্যই। ঠিক আছে, এটাকে কি বলি? দীর্ঘ ই। ঠিক আছে, একটা রস্যই একটা দীর্ঘ ই। ঠিক আছে, এখন রস্যই হবে নাকি দীর্ঘ ই হবে? ঈদ বানানটা কি হবে দেখেন, রস্যই হবে না রস্যই দ নাকি দীর্ঘ ই দ? একটু কমেন্ট করে জানাবেন যে আধুনিক ঈদ বানান কি হবে। অনেকে আমাকে বকা ঝকা দেবেন যে না আমাদের ঈদের মান ইজ্জত শেষ হয়ে যাচ্ছে এরকম করে। হ্যাঁ, সো এগুলোর আর কি নাম হবে এটা একটু আপনারা জানান, যে রস্যই, দীর্ঘই এগুলোর কি নাম হবে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। ভাই রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, এ, ওই, ও। হ্যাঁ, ক, এগুলোতে যে সাইনগুলো আছে সেই সাইনগুলো আমাদের পরীক্ষাতে কখনো আসবে না। তারপরেও যারা আগ্রহী আমার একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ঈদ বানান সবাই বলছেন যে আধুনিক বানান অনুযায়ী ঈদ বানানটা কি হবে? ঈদ বানানটা আমাদের রস্যই দিয়ে হবে। কিন্তু আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, ঈদ হবে অফকোর্স। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, সবাই কমেন্ট করেছেন। ঠিক আছে, তো ঈদ বানানটা দেখেন আমাদের কি আধুনিক নিয়ম অনুযায়ী রস্যই দেওয়া হয়ে গেছে। তো ঈদের ফিলিংস কি হয়ে গেছে? কম হয়ে গেছে। এখন এই দুইটার উচ্চারণগত কি কোনো পার্থক্য হবে? কেউ একজন বলতে পারবেন?
উচ্চারণগত কি কোনো পার্থক্য হবে সেটা কেউ বলতে পারবেন? উচ্চারণগত কোনো পার্থক্য হবে কি না? হ্যাঁ কি না? অনেকেই কমেন্ট করেছেন যে সবাই, কেউ দীর্ঘ ই দ বলেননি, সবাই রস্য ই দ বলেছেন। দেবব্রত মহন্ত, ইবনে আলী, আব্দুর রাব্বি, মোহাম্মদ আব্দুর রাব্বি কাকলি একটা, সবাই কমেন্ট করেছেন। শাহরিয়ার সজীব, হক রেজাউল, হেয়ার পেন্সিল, মুসলিমা তাবাসসুম, আরিয়ান তুহিন, আচ্ছা নিপা, সবাই কমেন্ট করেছেন ঈদ হবে কাকলি, শামসুন নাহার, প্রিয়তা হবে স্যার। আচ্ছা কি হবে? প্রিয়তা পারুল, হ্যাঁ স্যার কি হবে? হোসাইন ইবনে আলী হবে। আচ্ছা উচ্চারণগত পার্থক্যটা কি হবে? অনেকে বলেছেন, কেউ হবে না তা তো বলেননি, ঠিক আছে? তো উচ্চারণগত পার্থক্যটা কিরকম হবে দেখেন, আমরা যখন এটা বলবো একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এটা যখন বলবো এটা কিন্তু রস্য, ঠিক আছে? এটা কি স্বর? রস্য স্বর। আর এটা কি স্বর? দীর্ঘ স্বর। আমরা যখন এটা বলবো তখন আমরা কিন্তু ঈদ ঈদ এরকম বলবো, ঠিক আছে? ঈদ মোবারক, ঈদ মোবারক। আর এটা যখন বলবো ঈদ মোবারক, ঈদ মোবারক, ইটা একটু দীর্ঘ হবে, ঠিক আছে? ইটা কি হবে? একটু দীর্ঘ হবে, ঠিক আছে? কিন্তু আমাদের বাংলা একাডেমি সেই দীর্ঘ করার আর সুযোগ রাখেনি। ঈদ যেহেতু বিদেশি শব্দ, তাই ঈদ বিদেশি শব্দ কি হবে? দীর্ঘই হবে না, কি হবে? রস্যই হবে। আপনারা ছোটবেলা এই বানানটা তো সবাই শিখেছিলেন যে ইগল, ইগল, তাই না? কিন্তু এখন বানানটা হয়ে গেছে কোন ইগল? এই রস্যই হয়ে গেছে ইগল। তো ইগল যখনই ছিল দীর্ঘই ছিল তখন তো ইগল, আর এটা ইগল, ইটা বেশি দীর্ঘ হবে না। স্যার না বুঝে ঈদ হবে বলেছি, এটা হচ্ছে এই নিয়মটা মনে রাখবেন। আমরা বানানের নিয়মে হক রেজাউল, আমরা বানানের নিয়মে এটা শিখবো। এটা আমরা বানানের নিয়মে কি শিখবো? যে বিদেশি শব্দের বানানে কি হবে না? দীর্ঘই হবে না। ঈদও যেহেতু বিদেশি শব্দ, তো এটাতেও কি হবে না? দীর্ঘই হবে না, ঠিক আছে? তো উচ্চারণগত পার্থক্যটা কি হচ্ছে? উচ্চারণগত পার্থক্যটা হচ্ছে ইগল, শর্টকাটে ইগল যখন রস্যই হবে ইগল, আর এটা হবে ইগল, ঠিক আছে? একটু টেনে, একটু টেনে উচ্চারণ হবে। এটা হয়তো স্পষ্ট হচ্ছে না, আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে রস্যই আর দীর্ঘইটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এগুলো মুছে ফেললাম, এগুলো মুছে ফেলে আমি আরেকটু জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে কয়ে রস্যি, ঠিক আছে? আর এটা হচ্ছে কি? কয়ে দীর্ঘই। একটু খেয়াল করবেন, কয়ে রস্যি আর কয়ে দীর্ঘই। তো এই দুইটারও উচ্চারণে কিন্তু পার্থক্য হবে এবং দুইটার ব্যবহারও কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? আচ্ছা, দুইটার ব্যবহারও ভিন্ন ভিন্ন হবে এবং উচ্চারণেও কি হবে? পার্থক্য হবে। দেখেন, এটা যখন আমরা বলবো, এটা দেখেন, এটা একটু কুইক বলবো, এটা একটু কুইক বলবো, আর এটা একটু টেনে বলবো, ঠিক আছে? এটা একটু টেনে বলবো, দীর্ঘ করে বলবো, আর এটা একটু রস্য ছোট করে বলবো।